18 সেপ্টেম্বর 2012। ওই দিন নবরুণা স্কুলের লাস্ট এক্সাম চলছিল। এক্সাম দেওয়ার পর নবরুণা তার বাড়ি চলে আসে। আর বাড়িতে এসে নবরুণা দেখতে পায় যে তার আশেপাশে পাড়ার মহিলারা তিজ উপলক্ষে হাতে মেহেন্দি পড়ছিল। তো তিজ কি বলে দিই, আমরা অনেক করবা চৌথের ব্যাপারে শুনেছি, যেটা বিহারিদের একটা উৎসব, যেটা তার ওয়াইফরা হাজবেন্ডদের জন্য পালন করে। তো তিজও করবা চৌথের মতন একটা উৎসব। আর ওই পাড়াতে তিজ উপলক্ষে সবাই মেহেন্দি পড়ছিল। তো নবরুণারও ওদেরকে মেহেন্দি পড়তে দেখে মেহেন্দি পড়ার ইচ্ছে হলো, তাই জন্য ও বিকালবেলা মেহেন্দিও পরে নেয়। এমনিতে তো ও সবসময় মা বাবার সাথেই ঘুমাতো, কিন্তু যেহেতু সেদিন ও হাতে মেহেন্দি লাগিয়েছিল তার জন্য ও ডিসাইড করলো যে ও আজকে নিজের রুমে একা শোবে। কারণ ও চাইছিল না যে ওর হাতের মেহেন্দিটা ওর মা বাবার গায়ে বা জামা কাপড়ে লেগে যাক। তার জন্য ও একা শুতে চেয়েছিল। আর ওর মা বাবা, তাদেরও কোনো আপত্তি ছিল না, তারাও রাজি হয়ে যায় একা শুতে দেওয়ার জন্য। পরের দিন ওর বাবা যখন ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে, তখন ওর বাবা ঘুম থেকে ওঠার পর ঘরের মধ্যে এমন কিছু নোটিস করে, যেটা দেখার পর ওর বাবার একটু ভয় ভয় হয়। তখনই নবরুণার বাবা তাড়াতাড়ি নবরুণার রুমে গিয়ে দেখে। আর রুমে যাওয়ার পর নবরুণার বাবা যেটার ভয় পাচ্ছিল সেটাই সত্যি হলো। রুমের মধ্যে নবরুণা ছিল না। তো আসল জেনে নিই সেদিনকে রাতে নবরুণার সাথে কি হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আতুল্লাহ চক্রবর্তী এবং মাইতেরি চক্রবর্তী এমনিতে তো ওরা কলকাতার বাসিন্দা ছিল, কিন্তু আতুল্লাহ চক্রবর্তী নিজের ছোট ফ্যামিলির সাথে মুজফ্ফরপুর বিহারে নিজের পৈতৃক বাড়িতে থাকতো। আতুল্লাহ চক্রবর্তী উনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন। আর মাইতেরি চক্রবর্তী হাউসওয়াইফ। এদের দুটো মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল নবরূপা চক্রবর্তী, যে দিল্লিতে নিজের স্টাডি কমপ্লিট করেছিল। আর ছোট মেয়ের নাম ছিল নবরুণা চক্রবর্তী। নবরুণা চক্রবর্তী সেই সময় বয়স ছিল 12 বছর। আর নবরুণা মুজফ্ফরপুরেরই সেন্ট সেভিয়ার স্কুলে 7-এ পড়তো। নবরুণা খুব সুইট একটা বাচ্চা ছিল। নবরুণা নিজের বাবা মার কথা সবসময় শুনতো। পড়াশোনাতে ভীষণ ভালো ছিল। আর খুবই ওপেন মাইন্ডেড একটা মেয়ে ছিল। 18 সেপ্টেম্বর 2012 নবরুণা যখন ওর স্কুলের লাস্ট এক্সাম দিয়ে বাড়ি ফিরলো, তখন দেখলো তার পাড়ার আশেপাশের মহিলারা তিজের জন্য হাতে মেহেন্দি পড়ছে। তো ওদেরকে দেখে নবরুণারও মেহেন্দি পড়তে ইচ্ছা হলো। আর নবরুণা পাশেই একটা ফ্রেন্ডের বাড়ি চলে গেল মেহেন্দি পড়ার জন্য। আর বিকেলবেলা মেহেন্দি পরে চলে আসলো। সেদিনকে নবরুণা ডিসাইড করলো যে ও নিজের রুমেই শোবে। এমনিতে ও সবসময় নিজের মা বাবার সাথেই ঘুমাতো, কিন্তু ওই দিনকে যেহেতু ও হাতে মেহেন্দি লাগিয়েছিল তার জন্য ও ভাবলো যে আজকে নিজের রুমে শোবে। কারণ ও চাইছিল না যে ওর হাতের মেহেন্দিটা ওর মা বাবার গায়ে বা জামা কাপড়ে লেগে যাক। তার জন্য স্বাভাবিকই ও নিজের রুমে শোয়ার জন্য ডিসাইড করলো। রাতে ডিনার করার পর সবাই নিজের নিজের রুমে চলে গেল শোয়ার জন্য। নবরুণার বাবা অলওয়েজ তাদের বারান্দার লাইটটা জ্বালিয়ে রাখতো। কারণ অনেক সময় রাত্রেবেলা ওয়াশরুম যাওয়ার জন্য নবরুণা যদি ঘুম থেকে ওঠে, তাহলে তার জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য বারান্দার লাইটটা অলওয়েজ অন থাকতো। কিন্তু সেদিনকে ভোরবেলা 4টের সময় যখন নবরুণার বাবা ঘুম থেকে ওঠে, তখন সে দেখে যে বারান্দার লাইটটা বন্ধ। তো এটা দেখে নবরুণার বাবা খুবই শক হয়ে যায়, কারণ বারান্দার লাইট কখনো বন্ধ থাকে না। তো বারান্দার লাইটটা অফ দেখে নবরুণার বাবা তার মাকে জিজ্ঞাসা করে যে সে কি বন্ধ করেছে লাইটটা। কিন্তু নবরুণার মা বলেছে না, সে বন্ধ করেনি। তখন নবরুণার বাবার একটু ভয় হয়। আর নবরুণার বাবা তাড়াতাড়ি নবরুণাকে চেক করার জন্য ওর রুমে গিয়ে দেখে। আর রুমে গিয়ে ওর বাবা যেটা ভয় করেছিল সেটাই হলো। তো নবরুণার বাবা তখন ঘরের মধ্যে এদিক ওদিক দেখতে থাকে যে নবরুণা কোথায় গেল। আর তখনই নবরুণার বাবা আশ্চর্য হয়ে যায় যে নবরুণার রুমের যে জানলা ছিল, জানলার মধ্যে হয় না পুরোনো বাড়িগুলোতে কি হয়, আমি আগেই বলেছিলাম যে নবরুণার যে বাড়িতে থাকতো ওটা হচ্ছে পৈতৃক বাড়ি ছিল। তো ওই বাড়ি পুরোনো বাড়িগুলোতে হয় না যে লোহার গ্রিল লাগানো থাকে জানলাতে। তো ওখানে গ্রিলের মধ্যে 3টে গ্রিল বাইরের দিকে বেন্ড করা ছিল। নবরুণার রুমের যে জানলাটা ছিল ওটার বাইরে একটা গলি ছিল। আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাতের বেলা কেউ ওই জানলা দিয়ে ওই গ্রিল কেটে নবরুণার রুমে আসে আর নবরুণাকে কিডন্যাপ করে ওখান থেকে নিয়ে চলে যান। এরপরে নবরুণার মা আর বাবা নিজের বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে নবরুণাকে তারা দেখেছে কিনা। আর আশেপাশের লোকেরা কেউই নবরুণাকে দেখেনি। তো তারপরে নবরুণার মা আর বাবা যায় পুলিশ কমপ্লেন করার জন্য। তারা যখন পুলিশ কমপ্লেন করতে যায়, তখন পুলিশরা তাদেরকে আশ্বস্ত করে যে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের মেয়ে নিজের ইচ্ছাতেই কোথাও গেছে হয়তো,
সে চলে আসবে। এই কথাটা শোনার পর নবরুণার মা বাবা খুব বেশি হতাশ হয়। মানে আমি বুঝতে পারি না যে যখনই কোনো মেয়ে নিখোঁজ হয়ে যায় তখন মানে সবার প্রথম এই কথাটা কেন উঠে আসে যে হয়তো মেয়েটা নিজের ইচ্ছাতেই কোথাও চলে গেছে আবার ফিরে চলে আসবে। মানে আমি বুঝতে পারি না যে এরকম কেন পেরেন্টস কে ব্লেম করা হয়, কেন কোনো অ্যাকশন না হয় না। আর নবরুণার সেই সময় মাত্র 12 বছর বয়স ছিল। ও পালিয়ে যাবে তো যাবে কোথায়? মানে পুলিশের মনে এরকম খেয়াল আসেও কি করে, আই ডোন্ট নো। শুধুমাত্র এটাই নয়, যখন নবরুণাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পুলিশরা তো এটাও পর্যন্ত বলে দেয় যে নবরুণার মা বাবাই নিজের হাতে তার মেয়েকে হত্যা করেছে। ইনফ্যাক্ট পুলিশে সেই সময় তো এটা মেনেও নিয়েছিল যে আতুল্য জি আর মাইত্রেয়ী জি ওরা দুজনে নিজেই নিজের মেয়ের হত্যা করেছে। আর সেই জন্য পুলিশে সেই সময় ওদের বাড়িতে এসে নবরুণার রুম বাড়ি পুরো বাড়ি তছনছ করে খুঁজে নেয় কিছু এভিডেন্সের জন্য। কিন্তু পুরো বাড়ি খুঁজেও পুলিশেরা সেই সময় কোনো রকম এভিডেন্স জোগাড় করতে পারেনি। ইনফ্যাক্ট নবরুণার বাড়ি যে ওয়াটার ট্যাঙ্ক ছিল সেটা পর্যন্ত পুলিশেরা খুঁজে নেয়, এটা ভেবে যে নবরুণাকে মেরে ওয়াটার ট্যাঙ্কিতে তো কেউ ভরে রাখেনি, নবরুণা হয়তো পালিয়ে গেছে বা নবরুণার মা বাবাই তার হত্যা করেছে। এইসব নিয়ে যখন পুরো টাইম পুলিশেরা পড়েছিল তখন আতুল্যজি পুলিশকে বারবার এটাই বলছিল যে ওরা হয়তো আমার মেয়েকে নিয়ে গেছে, যাও গিয়ে ল্যান্ড মাফিয়াদেরকে ধরো, ওরাই হয়তো আমার মেয়েকে নিয়ে গেছে। ল্যান্ড মাফিয়া মানে তোমরা হয়তো জানো, ল্যান্ড মাফিয়া হচ্ছে এরকম পুরোনো বাড়ি যারা কম দামে কিনে নেয় আর তারপর অন্য পার্টিদেরকে বেশি দামে বিক্রি করে দেয়। আরো অনেক কিছু ব্যাপার আছে, আমি ল্যান্ড মাফিয়ার ব্যাপারে এতটা জানি না। কিন্তু তখন আতুল্যজি বারবার পুলিশদেরকে বলেছিল যে ল্যান্ড মাফিয়াদেরকে ধরতে। যেহেতু আমি প্রথমেই এটা বলেছিলাম যে আতুল্যজির যে বাড়িটা ছিল ওটা পুরোনো পৈতৃক বাড়ি ছিল, তো অবভিয়াসলি ওটার ভ্যালুও অনেক বেশি ছিল। আর ল্যান্ড মাফিয়ারা আতুল্যজিকে অনেক অ্যাপ্রোচ করেছিল যে ওই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু আতুল্যজির যেহেতু ওটা পৈতৃক বাড়ি ছিল তার জন্য আতুল্যজি কিছুতেই রাজি হচ্ছিল না ওই বাড়িটা বিক্রি করার জন্য। সেই জন্য আতুল্যজির ডাউট ল্যান্ড মাফিয়াদের উপর হয়, কারণ ল্যান্ড মাফিয়ারা হয়তো ওর মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে আতুল্যজিকে ভয় দেখানোর জন্য, যাতে আতুল্যজি নিজের প্রপার্টি বিক্রি করে দেয় তার জন্য। কিন্তু আতুল্যজির এত বারবার বলার পরেও পুলিশের কোনো রকম কথাই শোনে না। পুলিশে তো এটাই ভাবছে যে আতুল্যজি আর মাইত্রেয়ী জি নিজের মেয়ের হত্যা করেছে। ক্রাইম হওয়ার অলমোস্ট 33 ডেজ পরে পুলিশে আসে নবরুণার রুম সার্চ করার জন্য। এতদিন পর্যন্ত নবরুণার রুমে কোনো রকম সার্চ করা হয়নি। আতুল্যজি ভেবেছিল যে রুমের সার্চ করা হবে, কিন্তু 1 মাস পর মানে 33 ডেজ পর গিয়ে পুলিশ আসে আর নবরুণার রুমে এসে সার্চ করে। অলমোস্ট 2 মাস হতে চললো আর এতদিন পরে নবরুণার মা বাবা অনেক বেশি হতাশ হয়ে পড়ে। কিন্তু তাদের মধ্যে এতটুকু আশা এখনো ছিল যে নবরুণা হয়তো ঠিকঠাক বাড়ি ফিরে আসবে। আনটিল 26শে নভেম্বর 2012 নবরুণার নিখোঁজ হওয়ার 74 দিন পর নবরুণার বাড়ির পাশেরই একটা হাইড্রেন ছিল যেটা পরিষ্কার করা হচ্ছিল। আর সেই পরিষ্কার করার অর্ডার দেয় ওখানকারই ওয়ার্ড কাউন্সিলর রাকেশ সিনহা। রাকেশ বলে আমার এই হাইড্রেন 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার চাই। তো আশেপাশের লোকেরা এটা বুঝতে পারে না যে হঠাৎ করে হাইড্রেন পরিষ্কার করার কথা কোথা থেকে এলো। কিন্তু যেহেতু ওটা ওয়ার্ড কাউন্সিলর আর লোকেদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলরকে নিয়ে একটু ভয় থাকেই, তো চুপচাপ যে সাফাই কর্মীরা ছিল তারা ওখানে পরিষ্কার করে দেয় হাইড্রেন। হাইড্রেন পরিষ্কার করার সময় ওখানকার ক্লিনাররা কিছু আজব জিনিস দেখতে পায়। হাইড্রেন ক্লিন করার সময় হাইড্রেনের মধ্যে তারা খুঁজে পায় একটি স্কেলেটন। যেহেতু নবরুণার বাড়ির পাশেরই হাইড্রেনে ওই স্কেলেটনটা পাওয়া যায় তার জন্য পুলিশে সবার ফার্স্টে এটাই সন্দেহ করে যে ওই স্কেলেটনটা নবরুণার নয় তো। কিন্তু এটা প্রুভ করার জন্য আতুল্যজির ডিএনএ আর ওই স্কেলেটনটার ডিএনএ ম্যাচ করা দরকার। কিন্তু আতুল্যজি আর মাইত্রেয়ী জি দুজনেই তাদের ডিএনএ দেওয়ার জন্য একদমই রাজি নয়। তারা তো মানতেই রাজি নয় যে ওই স্কেলেটনটা তাদের মেয়ের হতে পারে। আতুল্যজি তখন পুলিশকে এটাই বলে যে আমি আমার ডিএনএ দেবো, কিন্তু তখনই যখন সিবিআই এই কেসটায় ইনভলভ হবে। এতদিনে অলমোস্ট 2 বছর হচ্ছিল আর 2 বছরের মধ্যে কেসটা পুলিশের থেকে সিআইডির কাছে ট্রান্সফার হয়। কিন্তু যেহেতু এতদিন হয়ে গেছিল তার জন্য সিআইডি এই কেসটাতে কাজ করার জন্য মানা করে দেয়, কারণ এটা ছাড়া আরো অনেক কেস সিআইডির কাছে ছিল যেটা সলভ করার চাপ ছিল তাদের মাথায়। কিন্তু যেহেতু আতুল্যজির ভালো চেনাশোনা ছিল, তো তারই চেনাশোনা এক ফ্রেন্ড সুপ্রিম কোর্টে এই কেসটার জন্য পিটিশন ফাইল করে আর এই কেসটা সিবিআই এর কাছে চলে যায়। আর তখন সিবিআই এই কেসটার আমরা খোঁজ খবর চালু করে। আর যখন সিবিআই এই কেসটার মধ্যে ইনভলভ হয় তখন আতুল্যজি আর মাইত্রেয়ী জি দুজনে রেডি হয়ে যায় নিজের ডিএনএ সিবিআই কে দেওয়ার জন্য। সিবিআই তারপর ওই স্কেলিটনের ডিএনএ আর আতুল্যজির ডিএনএ ম্যাচ করে দেখে অ্যান্ড ইটস পারফেক্টলি ম্যাচড। যে আতুল্যজি এত বাড়ির কাছে নবরুণার স্কেলিটন পাওয়া যায়, আর সেই সময় যদি পুলিশেরা আরেকটু ভালো করে খোঁজ খবর করতো তাহলে হয়তো এই কেসটা অনেকদিন আগেই
সলভ হয়ে যেতে পারত। এই কেসটা ঘটে যাওয়ার পরে 2014 থেকে 2020 পর্যন্ত সিবিআই আশেপাশের অনেক লোকের কাছে জিজ্ঞাসাবাদ করে। আর এমন নয় যে সিবিআই এই কেসে কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। 2018 সালের এপ্রিল মাসে সিবিআই টোটাল 6 জনকে অ্যারেস্টও করেছিল, যাদের নাম ছিল বিমল আগরওয়াল, মোহাম্মদ শাহ আলম, অভয় গুপ্তা, বিক্রম শুক্লা, পরাজয় সিং আর রাকেশ কুমার সিনহা। এটা ওই রাকেশ যেটা নভমোনার বাড়ির এরিয়ার যে ওয়ার্ড কাউন্সিলর ছিল, যে ওই হাইড্রেনটা ক্লিন করার অর্ডার দিয়েছিল। রাকেশ কুমার সিনহা যে ছিল, ওর উপর এর জন্য ডাউট করা হয়েছিল কারণ ও এর আগেও অনেকগুলো মার্ডার কেসের সাথে যুক্ত ছিল। এই যে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা সবাই হাই পোস্টে ছিল। এদের মধ্যে কেউ হোটেলের মালিক ছিল, কেউ প্রপার্টি ডিলার ছিল। কিন্তু এদেরকে অ্যারেস্ট করার পরেও এদের বিরুদ্ধে পুলিশে কোনো রকম কোনো এভিডেন্স পায়নি। আর 3 মাস পর এদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হয়। কোনো রকম এভিডেন্স না পেয়ে সিবিআই লাস্ট পর্যন্ত পোস্টার লাগিয়ে দেয়, নবরুণার মার্ডারার বা নবরুণার মার্ডারের ব্যাপারে যে কোনো তথ্য দিতে পারবে তাদেরকে 10 লাখ টাকা করে দেওয়া হবে। কিন্তু এত কিছু করার পরেও নবরুণার কেসের জন্য কোনো রকম এভিডেন্স পাইনি। আর লাস্ট পর্যন্ত এই কেসটা 2020 সালে বন্ধ করে দেওয়া হয়। এটাই ছিল নবরুণার গল্প। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ভিডিও আমি মাঝে মধ্যেই নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।